আমরা আবারও চলে এসেছি বাংলা ব্যাকরণের নতুন একটি এপিসোড নিয়ে। প্রথমেই যে কথাটা বলবো যে ঝাড়খণ্ড টেট পরীক্ষার ন্যায় আবারও একটি নতুন রাজ্যে টেট পরীক্ষা নিতে চলেছে সেই রাজ্যের সরকার। আমরা বলতে চাইছি উত্তরাখণ্ড টেট পরীক্ষার ব্যাপারে, যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকেও বিভিন্ন ক্যান্ডিডেট আবেদন করতে পারেন যদি তার ডিএলএড ডিগ্রি থাকে কিংবা বিএড ডিগ্রি থাকে। যদি আপনার ডিএলএড ডিগ্রি থাকে তাহলে কিন্তু এই ইউকে টেট তথা উত্তরাখণ্ড টেট পরীক্ষায় প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটি লেভেলের জন্যই আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ফিস বা আবেদন মূল্য লাগবে 1000 টাকা। আর যদি আপনার বিএড ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি কেবলমাত্র আপার প্রাইমারি লেভেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ফিস লাগবে 600 টাকা। ফর্ম ফিল আপ ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে গত 23শে জুলাই থেকে, চলবে আগামী 17ই আগস্ট পর্যন্ত। যদি আপনি ইচ্ছুক থাকেন তাহলে এখানে অবশ্যই আবেদন করুন, কেননা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন সকলেই করতে পারবে। এখানে বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, সংস্কৃত, ইতিহাস, ভূগোল সমস্ত বিষয় থেকে, সায়েন্সের প্রতিটা সাবজেক্ট থেকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। আপনারা অবশ্যই কিন্তু আবেদন করুন। ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে এসএসসির কোনো আপডেট নেই। প্রাইমারিরও পরীক্ষা হচ্ছে ঠিকই, কিন্তু তার নিয়োগের ব্যাপারে কিন্তু এখনও অনেকেই নিশ্চিত নন। সকলেই বলা চলে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছেন। তাই আপনারা অবশ্যই এই ইউকে টেট কিংবা ঝাড়খণ্ড টেট কিংবা বিহার টেট কোনোটার ক্ষেত্রেই কিন্তু আপনারা হাল ছাড়বেন না। হতে পারে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক দূরে, কিন্তু এটুকু পার্থক্য ছাড়া সমস্ত দিক থেকেই কিন্তু সুযোগ সুবিধা থাকছে। আসুন আজকের এপিসোডে বাংলা ব্যাকরণের 100টি এপিসোডের মধ্যে 11 নম্বর এপিসোডের একটু ডিটেলস আলোচনা করে নিই। প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি কোন প্রকারের? অর্থাৎ এখানে আমরা কর্তা পাচ্ছি কি রাজা এবং রাজা। একটা শব্দের দুবার উচ্চারণ হয়েছে, অর্থাৎ দ্বিরুক্তি ঘটেছে। এবং বিষয়টা লক্ষ্য করুন, এখানে কি হচ্ছে, রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। আর আমরা জানি একই শব্দের দ্বিরুক্তির মাধ্যমে পারস্পরিক ক্রিয়া করা বোঝালে ব্যাকরণের ভাষায় তাকে বলা হয় ব্যতিহার কর্তা। ঠিক এর বিপরীত, একই শব্দের দ্বিরুক্তির মধ্যে পারস্পরিক সহযোগিতা বোঝালে যদি বলা হতো মায়ে ঝিয়ে রান্না করে তাহলে হতো সহযোগী কর্তা, কিন্তু সেটাকেই যদি ঘুরিয়ে বলা হয় মায়ে ঝিয়ে ঝগড়া করে তাহলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে ব্যতিহার কর্তা। বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আশা করি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। অধিকরণ তৎপুরুষের উদাহরণ কোনটি? আমরা জানি তৎপুরুষের যে নিয়মগুলো সেগুলো এখানে রয়েছে, কিন্তু বলা হচ্ছে যে সেটার মধ্যে কোনটা অধিকরণ তৎপুরুষ। আমরা জানি স্থান, কাল, আধার এগুলো বোঝালে কিন্তু অধিকরণ তৎপুরুষ হবে। এগুলো প্রত্যেকটাই তৎপুরুষের উদাহরণ, কিন্তু কোনটা অধিকরণ আমরা জানি, যেহেতু বললাম যে স্থান, কাল, আধার বোঝাবে, তাহলে এখানে কোনটা রয়েছে সেটা লক্ষ্য করুন। ছেলে ভুলানো, এটা কিন্তু স্থান, কাল, আধারের মধ্যে পড়ছে না। আবার রয়েছে অনাদি, এটাও হচ্ছে না। বড়া হতো না, এটা হবেই না। দেখুন একটা বিষয় লক্ষ্য করুন, পাঠানুরাগী, এটাকে ব্যাস বাক্যে ভাঙলে কী পাওয়া যাবে? পাঠে অনুরাগী। এটা কি বিষয় বোঝাচ্ছে, স্থান, কাল, আধার বোঝাচ্ছে, অর্থাৎ এটা অধিকরণ। এবার এটাকে যদি কারকের মধ্যে বলা হয় তাহলে এটা হবে কি বিষয়াধিকরণ। যাই হোক, এখন সেটা চাইছে না, বলছে অধিকরণ তৎপুরুষের উদাহরণ কোনটি না পাঠানুরাগী। নেক্সট, আপনি এবার একটা গল্প লিখুন, এটি যে ধরনের বাক্য। দেখুন এটা কিন্তু কি ধরনের বাক্য বলুন তো? কি বলা হচ্ছে, আপনি এবার একটা গল্প লিখুন, মানে কি তাকে অনুজ্ঞা করা হচ্ছে, অনুজ্ঞাবাচক বাক্য। প্রার্থনা কি করা হচ্ছে? এখানে যদি অনুরোধ বোঝাতো তাহলে হতো, প্রার্থনা বোঝাতো তাহলে হতো। নির্দেশকটা কাছাকাছি যায়, কিন্তু এটা হবে না, এদের কোনোটাই নয়। এটা কি হয় কখনো? এরকম হবে না। সঠিক উত্তর রয়েছে অপশান ডিতে, অর্থাৎ অনুজ্ঞাবাচক বাক্য, কাউকে আদেশ, উপদেশ এই সকল বোঝাচ্ছে, অনুজ্ঞা বোঝাচ্ছে। নির্ভীক, সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? সঠিক উত্তরে চলে যাব সরাসরি, অপশান সি এখানে সঠিক উত্তর, অর্থাৎ নিহ যোগ ভিক, অর্থাৎ বিসর্গ সন্ধি খেয়াল করছে। নেক্সট, নারায়ণ এর প্রকৃতি প্রত্যয় করলে হয়, এখানে একটু বানানটা গণ্ডগোল হয়ে গেছে, বানানটা ঠিক করে নেবেন, লফড়া হয়ে গেছে, লয় একার হবে কেমন? নারায়ণ প্রকৃতি প্রত্যয় করলে কি হবে? নর যোগ স্নায়ন, এটা হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান বি। নিচের কোনটি বিদেশি উপসর্গ? আমরা একটু আগেই বলেছিলাম যে এর আগের এপিসোডেই
যে কোনগুলো বাংলা মানে খাঁটি বাংলা উপসর্গ, কোনগুলি সংস্কৃত উপসর্গ, এগুলো মুখস্থ করতে হবে। আর এগুলো বাদে যেগুলো রয়েছে অর্থাৎ বিদেশে বলতে ভারতের বাইরে অর্থাৎ আরবি, ফার্সি, পর্তুগিজ, ইতালি, হ্যাঁ, এই যে ভাষাগুলো থেকে আসছে সেগুলোই বিদেশি। এবং সেই যে উপসর্গ বলতে কি শব্দের পূর্বে বসে, এখানে কোনটা রয়েছে? দর, ওপি, ভর, নির, কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে দর। নেক্সট আসি, হাত পা অবশ হয়ে আসছে। রেখাঙ্কিত পদটি যে ধরনের বিশেষণ, এখানে রেখাঙ্কিত রয়েছে কোনটার নিচে? অবসর নিচে। তাহলে এটি কোন ধরনের বিশেষণ? আমরা জানি যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাচ্ছে। আর এটা তাহলে কোন ধরনের, এবং অর্থাৎ বিশেষণ 3টে বা 4টে প্রত্যেকটাই বিশেষণ রয়েছে, কিন্তু সেটা কোন ধরনের বিশেষণ? অবস, এটা কিন্তু অবস্থাবাচক, অবসাবস্থা, এরকম করে একটা অ্যাবসার্ড চিন্তাভাবনা আপনারা নিয়ে নেবেন মনে রাখার সুবিধার জন্য। অবশ হয়ে আসছে মানে কি? একটা অবস্থায় পৌঁছাচ্ছে বা একটা অবস্থা বোঝাচ্ছে। যেমন ধরুন কৈশোর অবস্থা, শৈশব অবস্থা, যৌবন অবস্থা। হ্যাঁ, নেক্সট, উজ্জ্বল এক ঝাঁক পায়রা। ঝাঁক বলতে কি? অনেকগুলোকে বোঝাচ্ছে, অনেকগুলো পায়রাকে একসঙ্গে বলা হচ্ছে এক ঝাঁক। তাহলে স্বাভাবিকভাবে আমরা এখানে বুঝতে পারছি সমষ্টি বোঝাচ্ছে। সঠিক উত্তর অপশান সি। গুণটা কি হবে? গুণ কিন্তু হবে না। বাজাতোর প্রলয় বিষাণ। রেখাঙ্কিত পদটি যে ধরনের সর্বনাম, এখানে তোর বলতে কি বলুন তো? আত্মবাচক, অনির্দেশক, নির্দেশক, ব্যক্তিবাচক। এটা কিন্তু ব্যক্তিবাচক, কেননা তোর বলতে কি কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। বিষয়টা খেয়াল করুন। অর্থাৎ ব্যক্তিবাচককে 3টি ভাগে ভাগ করা হয়। কী বলুন তো? উত্তম, মধ্যম, প্রথম। উত্তম আমি, আমরা, মধ্যম তুমি, তোমরা। সেই তুমি তোমরার মধ্যে কিন্তু এটা পড়ছে। তাহলে ব্যক্তিবাচকের যে 3টে ভাগ, উত্তম, মধ্যম, প্রথম, তার মধ্যে এটা পড়ছে, যে মধ্যমের মধ্যে পড়ছে, তাই এটা কিন্তু ব্যক্তিবাচকে আসছে। অর্থাৎ একটু বিষয়টা ভেতরের দিক থেকে খেয়াল করতে হবে, কেমন? নেক্সট 10 নম্বর কোয়েশ্চেন, মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। বাক্যটি যে ধরনের ক্রিয়ার প্রকারের উদাহরণ। অর্থাৎ এখানে দেয়া রয়েছে দেখুন, ঘটমান বর্তমান, ঘটমান অতীত, সামান্য বর্তমান, পুরাঘটিত বর্তমান। এখানে বিষয়টা একটু খেয়াল করতে হবে কোন টার্মে রয়েছেন। দেখুন, মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে অর্থাৎ বর্তমানে পড়ছে, তাহলে এটা বর্তমান। তাহলে এখানে দেখে নিতে হবে বর্তমান কোন কোন অপশানে রয়েছে। ঘটমান বর্তমান, সামান্য বর্তমান, পুরাঘটিত। তাহলে অতীত এটা নয়, প্রথমেই এটা কেটে দিলাম। তাহলে আমার কাছে আর বাকি 3টে রইল। এবারে দেখতে হবে যে এটা কোনটার মধ্যে পড়ছে। তাহলে আরও একবার আমরা এটা প্রশ্নটা পড়ে নেব। মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে অর্থাৎ এখন পড়ছে, কন্টিনিউ চলছে, কাজটা বর্তমানে চলছে, অর্থাৎ বর্তমানে কাজটা ঘটছে। স্বাভাবিকভাবে আমরা কিন্তু বুঝতে পারছি। অর্থাৎ অর্থগত দিকটা একটু মাথা ঠান্ডা করে হালকা করে বুঝে নিতে হবে এই ক্রিয়ার যে কালগুলো হয়, এই কালগুলোর ব্যাপারে। দেখুন, ঘটমান বর্তমান, সামান্য পুরাঘটিত বর্তমান কাকে বলে? এই মাত্র কাজটি শেষ হয়েছে এবং তার প্রভাব এখনও রয়েছে। স্বাভাবিকভাবে এটা তো হচ্ছে না। সে কলকাতায় গিল বা সে এই সবে ভাত খেয়ে উঠলো, অর্থাৎ কাজটা এইমাত্র শেষ করেছে এবং তার প্রভাব এখনও রয়েছে, সেটার ক্ষেত্রে হয় পুরাঘটিত বর্তমান। কিন্তু এখানে বলছে মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে, অর্থাৎ জল পড়ার কাজটা বর্তমানে চলছে, বর্তমানে ঘটছে, তাই স্বাভাবিকভাবেই এটা কিন্তু ঘটমান বর্তমানের উদাহরণ। তো বেশ, আমরা 10টা করে যেভাবে বিগত এপিসোডে আলোচনা করে আসছি, নির্ধারিত 10টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি প্রতিটা এপিসোড কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। সেই সঙ্গে আপনারা কীরকম চাইছেন সেটাও জানান। কিছু প্রশ্ন থাকলে, কিছু জানার থাকলে, জিজ্ঞাসা থাকলে জানান, কিছু মতামত দেওয়ার থাকলে, পরামর্শ দেওয়ার থাকলে তার জন্য আপনারা জানান। তো আজকের এপিসোড আপাতত এ পর্যন্তই থাকছে। আপনারা ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।